কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, ইডি, বিরোধী দলগুলোর আক্রমণ, গণমাধ্যমের একাংশের আক্রমণ, ডিজিটাল একটা বড় অংশের আক্রমণ, এগুলো নিয়ে যে গত 5 বছর ধরে আমরা প্রায় ঘাড়ের ওপর নিয়ে আমরা এটা কাজ করেছি। আমরা যদি এখন এই প্রাথমিকের পর এসএসসি যারা যোগ্য চাকরিহারা তাদের হাতে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিতে পারি, তাহলে নিশ্চিন্ত মনে আমার মনে হয় যে আমাদের 5 বছরের একটা বৃত্ত সম্পূর্ণ হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই বৃত্ত সম্পূর্ণ হলে আমরা আমাদের রাজনৈতিক দলও খুব নিশ্চিন্ত মনে সামনে যে নির্বাচন আছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। বিচার ডিভিশন যে একটা কথা বলেছে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে এই 32,000-এর চাকরি যদি বাতিল হয়, সেই প্রেক্ষাপটে এই রায় এইটাকে কি বুঝতে পারলাম না, প্রশ্নটা আরেকবার বলুন। এই 32,000-এর চাকরি যদি বাতিল হয় তাহলে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছে প্রায় 9 বছর, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে তাদের জীবনে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ বিচার যার তরে প্রাণ ব্যথা নাহি পায়, তার দণ্ডদান বিধাতার অত্যাচার। মাননীয় বিচারপতি যে অবজারভেশন করেছেন, বিচারপতি দেখুন তো প্রায় বিধাতার মতোই, তারা সত্যি একটা আদেশ দেন, এবং সেই আদেশের মধ্যে যদি চোখের জল বা বেদনা বা সমবেদনা বা সহানুভূতি যদি না মিশে থাকে তাহলে সেটা এক পেশে হতে বাধ্য। সেটার মধ্যে সেটা সাবস্ট্যান্সিং, প্রায় একটা জল ছাড়া নারকেলের মতো একটা শুষ্ক হয়ে যায়। তো আমি মনে করি যে 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 কথাটা মাননীয় বিচারপতি তার পর্যবেক্ষণ বা রায় বলেছেন সেটা এক ধরনের সংবেদনশীলতা এবং সহানুভূতির প্রকাশ, যেটা মহামান্য আদালতের ওপর যে মানুষের যে ভরসা তাকে আরো প্রথিত করল। ডিভিশন বেঞ্চে তো এই রায় হলো, 32,000 চাকরি বহাল থাকলো। এক পক্ষ আইনজীবী তারা আজকেও বলেছেন যে তারা একে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে, এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও একই কথা বলছেন, তারা সুপ্রিম কোর্টে যাবে, তারা খুশি না। কোর্টে যাওয়ার অধিকার তো সবার আছে, এটা খালি এটা মনে রাখতে হবে যে যারা চাকরি পেল এবং যারা চাকরি হারালো এবং যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এইটুকু মাথায় রাখবো যে তাদের কেবলমাত্র রাজনৈতিক সংকীর্ণ জায়গা থেকে দেখা ঠিক না, তারা আমাদের রাজ্যেরই ছেলে মেয়ে। ফলে কেউ যদি চাকরি তাদেরকে কারোর থেকে যায় বা কারোর যদি চাকরি ফিরে পাওয়ার আশ্বাস যদি তৈরি হয়, তাহলে তাদের সঙ্গে আমি অন্তত অনুরোধ করবো যাতে মানবিকভাবে তারা থাকতে পারেন। তো 32,000 চাকরির ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল সেই চাকরি বহাল থাকলো, এই একই রকমটা কি 26,000-এর ক্ষেত্রে হতে পারে? কোথাও কি খামতি রয়েছে? আমি তো আবার বলছি, আমি রায় নিয়ে কোনো কথা বলবো না, কেননা সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে এই পদ্ধতির মধ্যে, আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতুসম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। ফলে এইটা নিয়ে আপনারা যেরকম বলছেন যে এটা কি ফাঁক ছিল কিনা, আছে কিনা, তার থেকেও বড় কথা সেটা এই 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদের পরীক্ষা হয়ে গেছে, ফলাফল বেরিয়ে গেছে, যাচাইকরণ চলছে। এইটা যতক্ষণ না আমরা তাদের প্রত্যয় বা ভরসা দিতে পারছি ততক্ষণ আমি তাদের চাকরি কেন বাতিল হয়েছিল সেই রায় কোনো গন্ডগোল ছিল কিনা সেই নিয়ে আমি অন্তত কোনো মন্তব্য করবো, আমি করবো না। একটা বিষয় এবার ওনাকে প্রশ্ন বলছি যে এই অতীত দেখা গেছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাত্রা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তার জেল যাত্রা হয়েছে, অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। আজকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্রশ্ন তুলছেন তারা দুর্নীতির শিকার হয়েছেন। এই অর্ডারের পর এইগুলো কি তাহলে মিথ্যে হয়ে গেল? এটা তো মিথ্যে হলো। দেখুন, কি মিথ্যে হলো কি সত্য হলো আমি বলতে পারবো না। আজকে যে শিক্ষকরা যাদের চাকরি থাকলো, যারা একটা মানসিক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা যে আবার চাকরি কর্মস্থলে মাথা উঁচু করে যেতে পারবেন, এটাই আমাদের কাছে বড় কথা। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে 26,000 32,000 এইসব নিয়ে একটা প্রশ্ন বারে বারে উঠেছে যে শিক্ষা দপ্তর কি আদৌ নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে পারে? এই প্রশ্ন বারে বারে বিরোধীদের। আমি তো গভীরভাবে বিশ্বাস করি যে যেভাবে আমরা এবার এসএসসি পরীক্ষা নিয়েছি বা প্রাইমারি টেট 2024, তাই তো নিয়োগ দিয়েছে 22-এ নিয়ে, হ্যাঁ, যে পরীক্ষার প্রাইমারি পর্ষদ নিয়েছে
সেটা খুবই স্বচ্ছভাবে নিয়েছে। এবং আমার মনে হয় যে এর 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 ভারতবর্ষে অন্য কোনো রাজ্য এতটা স্বচ্ছতার সঙ্গে কোনো পরীক্ষা নিয়েছে কিনা। প্রথম কথা, স্কুলের চাকরি তো পরীক্ষাই হয় না বেশিরভাগ রাজ্যে। আমাদের রাজ্যে তাও তো পরীক্ষা হয়, মুখ্যমন্ত্রী পরীক্ষা জারি রেখেছে। তো এটা নিয়ে আর অন্য কোনো মানে এর স্বচ্ছতা নিয়ে যদি কেউ প্রশ্ন করেন, আমি বলবো, আমি তো আগেও বলেছি, কোর্টে যান, ওয়েলকাম করছি। কিন্তু আপনার দপ্তর এই স্বচ্ছতার কথা বলছেন, সেটা যদি মেনেও নেওয়া যায়, কিন্তু আগে এটা পারলো না কেন? আমি আমার সময়, আগেকার যে সময় আমি ছিলাম না বা আমরা ছিলাম না, তার সঙ্গে আমি এখন এই মুহূর্তে এটা নিয়ে কোনো তুলনা করবো না। এটা আমাদের মেনে নিতে হবে, এটা একই সরকার, মন্ত্রক বা যাই চেঞ্জ হোক না কেন, বা মন্ত্রী বা চেয়ারম্যান চেঞ্জ হোক না কেন, এটা আমাদেরই সরকার, মমতা ব্যানার্জির সরকার। তো আমরা একত্রিত হই, আমরা এটা দায়ভার গ্রহণ করছি। তবু এই কর্মরত শিক্ষকরা, মানে যাদের চাকরি থেকে গেল, তারা আজকে অকাল দোল খেলছেন, আবির মাখছেন, মিষ্টি খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি বলছেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অভিনন্দন। আপনাদের মধ্যে একটা গভীর উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে। সেই উদ্বেগ এবং অনিশ্চয়তা আমাদেরও স্পর্শ করেছে। আমার মুখ্যমন্ত্রীকে বারবার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্বেগের ছোঁয়াচ তার মধ্যে পড়েছে, আপনাদের উদ্বেগ। কিন্তু ফাইনালি আপনারা আজকে জিতেছেন, আপনারা কর্মস্থলে যেতে পারছেন, এবং আজকে প্রাথমিক বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ সেটা সাইড করে দিয়েছে, একপাশে সরিয়ে রাখা হয়েছে। ফলে আপনারা আবার মাথা উঁচু করে কর্মস্থলে যান এবং আমার মুখ্যমন্ত্রী, আমার সরকারের উপর ভরসা রাখুন। গৌতম বাবুর কাছে প্রশ্ন। হ্যাঁ, গৌতম বাবু, আপনার কাছে দুটো প্রশ্ন। এক, আপনি একটা নিয়োগ প্রক্রিয়া সামনে করতে চলেছেন, এই যে পুরো প্রসেসটা, এটা থেকে কি শিক্ষা নেবেন, কোন কথাগুলো মাথায় রাখবেন? অ্যাপটিটিউড টেস্ট প্রাইমারি বোর্ড নেয়নি বলে একটা অভিযোগ উঠেছিল, সে বিষয়ে আপনার ক্লারিফিকেশন যদি বলেন। আমরা কিন্তু 2022-এর মাননীয় মন্ত্রীর পরামর্শে আমরা টেট নিয়েছিলাম, একেবারে ট্রান্সপারেন্টলি টেট নিয়েছিলাম। তাদের আমরা 2024 সালে প্রায় 10,000 জন ক্যান্ডিডেটকে আমরা নিয়োগ দিয়েছি। এখনো পর্যন্ত আদালতে একটিও কেস নেই এই নিয়োগের বিরুদ্ধে। এর দ্বারাই প্রমাণ হয় যে 2024-এ যারা নিয়োগ পেয়েছেন গোটা রাজ্যের প্রায় 10,000 ক্যান্ডিডেট, সেটা কতটা স্বচ্ছ ছিল। আর সামনে যে প্রসেসটা, ওটার ক্ষেত্রে সামনের প্রসেসটা আমরা এখন অ্যাপ্লিকেশান নিচ্ছি, তারপরে ইন্টারভিউ পর্ব শুরু হবে। আমরা তাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন একেবারেই আমরা ভিডিওগ্রাফি করছি, তারা যে ইন্টারভিউ দেবেন ভিডিওগ্রাফি করছি, টোটালটাই ভিডিওগ্রাফি করা আছে। 2024-এর আমরা নিয়োগ দিয়েছিলাম, কিন্তু টোটালটাই ভিডিওগ্রাফি করা আছে। না, আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজকে ক্লিয়ারলি বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট যে নেওয়া হয়নি, যেটা প্রমাণ উপস্থাপিত করা হয়েছে, সেটা যথোপযুক্ত নয়। আমরা প্রমাণ দিয়েছিলাম যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, সেটা মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ, মাননীয় আদালত সেটা মেনে নিয়েছেন। বলছি, আপনার সময় কোনো অভিযোগ হচ্ছে না, কিন্তু আপনার আগে এই পর্ষদে এত অভিযোগ, যার ফলে প্রায় দুটো মিলিয়ে প্রায় 58,000 চাকরি বাতিল হয়েছে। আজকে যদিও সেটা খারিজ হয়েছে, কিন্তু এটা হলো কেন? মানে কি খামতি ছিল যেটা আপনি দূর করেছেন এখন? না, এটা মাননীয় মন্ত্রী একটু আগেই বললেন। 2016 সালে মাননীয় মন্ত্রী ছিলেন না, কিন্তু মন্ত্রক ছিল, আমিও ছিলাম না, কিন্তু 2016 সালে 42,627 জন চাকরি পেয়েছিলেন। তার মধ্যে 32 জনের প্রশিক্ষণ নেই বলে তাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা জানেন সেটা কবে বাতিল করা হয়েছিল? 2023 সালের 12ই মে। কিন্তু আমাদের মন্ত্রক, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 2017 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 মোতাবেক 2017 সালের আগে সবার কিন্তু প্রশিক্ষণ সম্পূর্ণ করেছিলেন। তাহলে এই যুক্তি খাটে না। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল। এর দ্বারা প্রমাণ হয় যে 2016 সালের নিয়োগ আজকে রায় থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সপারেন্টলি হয়েছে। না, দেখুন, এটা আমি বললাম, আজকের রায়ের ফলে এগুলো সবই তো খারিজ হয়েছে। আমি একটু বলবো যে আজকের এই যে আপনারা মাননীয় মন্ত্রী পর্ষদকে দিলেন, আমি বলবো যে পর্ষদ তো এডুকেশন ডিপার্টমেন্টের, মন্ত্রকের একটি অংশ। এটা মাননীয় মন্ত্রী, উনি 6 মাস শুধু নয়, আমি বলে দিচ্ছি 2023 সালের 12ই মে যেদিনকে 32,000 শিক্ষকের চাকরি যেদিনকে বাতিল হয়, তারপর থেকে উনি যেভাবে
মানে আমার মানে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, প্রতিটি স্টেপে কি করতে হবে তিনি নির্দেশ দিয়েছেন। মাননীয় মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু যদি না থাকতেন আজকে আমরা এই যে বিজয়ের দোরগোড়ায় পৌঁছতে পারতাম না। আমি তাকে কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। আমাদের যে হাইকোর্টের যে সম্মানিত মহামান্য যে ডিভিশন বেঞ্চের বিচারপতি যারা এই রায় দিয়েছেন, এবং পর্ষদের হয়ে যে সমস্ত যারা আমাদের কাউন্সিল ছিলেন, আইনজীবী ছিলেন, লয়ার ছিলেন, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যিনি না থাকলে পরে আমি বলবো যে সবটাই সুসম্পন্ন হতো না। তিনি হচ্ছেন আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্ষদ এবং আমি সরকারের একটি অংশ হিসাবে, পর্ষদের সভাপতি হিসাবে আমি রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় উৎসর্গ করছি। এটা এসএসসি এর সঙ্গে কথা বলুন। এসএসসি পুরোটাই আপনাদের দেখুন কথা বলছেন, পুরো যখনই আপনাদের কিছু জানতে চাইছেন কোয়ারির উত্তর দিচ্ছেন, মানে এটা এসএসসিকে জিজ্ঞেস করে কি করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। Yes, please tell me. Yeah. Sir, today Kolkata High Court gave order regarding the 32,000 primary teachers. Sir, what's your reaction over this? I am deeply my deep gratitude to Honorable Division Bench of Calcutta High Court vis-a-vis the primary board whose president is here in this PC, and my sincere gratitude to my Honorable Chief Minister Srimati Mamata Banerjee for this glorious victorious win. The 32,000 teachers, they সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিভিন্ন বিষয়ে জানালেন তিনি। এই রায় খুশি, মানবিক দিক দেখেছে আদালত, এবং এর পাশাপাশি তিনি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় পক্ষপাত দুষ্ট ছিল কিনা মানুষ বিচার করবে, এমনটাই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন পর্ষদ সভাপতি আদালতের ঠিক কি পর্যবেক্ষণ? প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা প্রক্রিয়া বাতিল করা যায়। তথ্য বিশ্লেষণ করে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। ফৌজদারি মামলার ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না। 32,000 চাকরি বহাল রেখে জানানো হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। প্রাথমিকে 32,000-এর চাকরি বহাল। প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা প্রক্রিয়া বাতিল করা যায়। তথ্য বিশ্লেষণ করে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের বেশি নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এমন তথ্য সামনে আসেনি। কয়েকজন অসফল প্রার্থীকে গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যায় না। সিবিআই তদন্তে জানিয়েছে 264 জনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। আরো 96 জন কোয়ালিফাইং মার্কস পেয়েছিল, তাদেরও চিহ্নিত করা গেছে। এই 96 জনেরও চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তারা চাকরি করছে, তদন্ত চলছে বলেই সবার চাকরি বাতিল করা যায় না। 32,000 চাকরি বহাল রেখে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ প্রাথমিকে 32,000-এর চাকরি বহাল। প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা প্রক্রিয়া বাতিল করা যায় না। তথ্য বিশ্লেষণ করে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। আর ইতিমধ্যেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি
সম্পূর্ণ সুরক্ষিত থাকলো। সত্যের জয় হলো। শিক্ষকদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, এক্স পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার এক্স পোস্টে কি উল্লেখ রয়েছে? প্রাথমিকে 32,000 নিয়োগ বহাল, চাকরি খাওয়ার রাজনীতির চক্রান্ত প্রমাণিত, এমনটাই উল্লেখ করেছেন তিনি। এবং সেই আইনজীবী নেতা সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন তিনি। অর্থাৎ একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্সপোস্ট এবং পাশাপাশি কুণাল ঘোষ তৃণমূল নেতা তারও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। আর কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমার কোনো কথা কারোর সঙ্গে বলার টিচাররা জাস্টিস পেয়েছে কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। বিচারের মধ্যে বলবে বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটা পেয়ে তৃণমূলের তরফে মিলেছে একাধিক প্রতিক্রিয়া। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, পাশাপাশি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তারা কি বলছেন দেখুন। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদার। এর আগে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন আজকে পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন 32,000 চাকরি খাওয়ার জন্য। আজকে মহামান্য হাইকোর্টের রায় প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল। শুধু তাই নয়, এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষিত সমাজকে, তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে। মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন। কল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। রায় এসেছিল সামনে, সেই রায় পক্ষপাত দুষ্ট ছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা রায়। এবং যে জাস্টিস দিয়েছিলেন আমরা দেখেছি যে তিনি হঠাৎই ইস্তফা দিয়ে একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করে রাতারাতি তিনি সাংসদ হয়ে গেলেন। তিনি আগে থেকেই একটা রাজনৈতিক দলের রাজনৈতিক ন্যারেটিভ তৈরির জন্য এই রকম অসম একটা রায় দিয়েছিলেন। বিচার ব্যবস্থার একটা প্রহসন হয়েছিল। আজকে সেইটা কারেকশন হলো এই ডিভিশন বেঞ্চের রায়ে, এবং সেটা যে যে কথা বলা হয়েছে আজকে রায়ে প্রাথমিকভাবে যা সামনে এসছে তা অতি তাৎপর্যপূর্ণ। 32,000 চাকরি বহাল। একটু জেলার ছবিগুলো দেখায়। শিলিগুড়ির ছবি, শিলিগুড়িতে একেবারে উল্লাস। অবশ্যই খুশি আমরা। বরাবরই আমাদের 32,000 নিজেদের উপর আমাদের বিশ্বাস ছিল, তার সঙ্গে সঙ্গেই আমাদের আদালতের উপরে ভরসা ছিল যে আমরা আদালত থেকে একটা সঠিক বিচার পাবো। এটাতে আমরা বিশ্বাসী ছিলাম যে আমরাই জিতবো। আমাদের পর্ষদের বিভিন্ন লয়ার এবং আমাদের 32,000-এর বিভিন্ন লয়ার যেরকমভাবে আর্গিউ করেছেন, আর্গুমেন্ট যেরকম হয়েছে, আমরা 100% আমাদের বিশ্বাস ছিল যে আজকে আমরাই জিতবো এবং সেটাই হয়েছে। যে 2.5 বছর পর একটা মুক্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি আজকে অবশেষে, সেটা তো ভাষায় প্রকাশ করার মতো নয়। আর আমাদের উকিলেরা আমাদের সবাইকে সেই আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিয়েছিলেন, যেটা আমাদের আগে ছিল না। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের বক্তব্যকে ঠিকঠাক।
12ই মে 2023, তারপর 3রা ডিসেম্বর 2025, অবশেষে 2.5 বছরের বেশি সময় পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এমনটাই জানাচ্ছেন তারা। আবির খেলায় মেতে উঠেছেন তারা। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। জেলায় জেলায় বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে উল্লাসের ছবি। একদিকে যেমন বলা হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা প্রক্রিয়া বাতিল করা যায়, তবে তথ্য বিশ্লেষণ করে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। প্রাথমিকে 32,000-এর চাকরি বহাল। অবশেষে মুখে হাসি ফুটল তাদের, এবং কেউ বলছেন সত্যের জয়, কেউ বা চোখের জল আর ধরে রাখতে পারছেন না খুশিতে। একদিকে কলকাতা হাইকোর্ট চত্বর খুশির হাওয়া, সবাই একে অপরকে জড়িয়ে ধরছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন, অর্থাৎ প্রায় 2.5 বছরের বেশি সময় পর একটু শান্তিতে ঘুমোবেন, এমনটাই বললেন। একই ছবি শিলিগুড়িতে, সেখানেও খুশির হাওয়া, আবির খেলায় মেতেছেন সকলে। এই সংক্রান্ত খবরের আরো আপডেট নিয়ে ফিরে পাওয়া যায়নি। আইনজীবীদের তরফ থেকেও নানান প্রতিক্রিয়া মিলেছে। কি বলছেন আইনজীবীরা, দেখুন। এই যে জাজমেন্ট মহামান্য ডিভিশন বেঞ্চ হাইকোর্ট দিল, সেটা একটা ঐতিহাসিক জাজমেন্ট। কারণ এই ধরনের পেশেন্টস হিয়ারিং দেওয়া এবং জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত শুনানি করে এত কম সময়ের মধ্যে, 1 মাসেরও কম সময় নিয়ে এত তথ্য, এত কাগজপত্র ঘেটে তিনি জাজমেন্ট দিয়েছেন এবং অত্যন্ত কম্প্রিহেন্সিভ জাজমেন্ট বলে আমাদের মনে হয়েছে। কারণ কোর্ট তথ্য প্রমাণের ওপরে চলবে, সেই তথ্য প্রমাণ যতটা সিবিআই, ইডি এবং অন্যান্য সমস্ত এজেন্সি তুলে আনতে পেরেছে, তার ভিত্তিতে এখনো পর্যন্ত যা প্রমাণিত, সেই 360 জন তাদের চাকরি বাদ দিয়ে বাকি সমস্ত চাকরি বহাল থাকলো এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার অভিজিৎ গাঙ্গুলির, সেটি তিনি সেটাসাইড করেছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। প্রথম দিন থেকে আমরা এই মামলা ডিলিজেন্টলি আমরা করেছি এবং আজকে সেই ঐতিহাসিক রায় বেরিয়েছে। তাতে আমার যে মক্কেল অর্থাৎ এই সংগঠন, তারা খুবই স্যাটিসফাইড। কি সুপ্রিম কোর্টে যাচ্ছে? অবভিয়াসলি যাওয়া হবে। আর আজকে যেভাবে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশিকা খারিজ করলো, তাতে কি মনে হয় যে সিঙ্গেল বেঞ্চ? আমি আবার বলছি, একজন আইনজীবী হিসাবে, কলকাতা হাইকোর্ট একজন প্র্যাকটিসিং লয়ার হিসাবে আমার কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের উপর সম্পূর্ণ ভরসা আছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় সম্পর্কে মানে উল্টোপাল্টা বলার কোনো অধিকার আমার নেই। কলকাতা হাইকোর্টের রায় আবার বলছি শিরোধার্য এবং এটার এগেনস্টে চ্যালেঞ্জ হবে।